ইউরোপে চার্লস নামে একজন রাজা ছিলেন। উনার মৃত্যুটা অস্বাভাবিকভাবে হয়েছিল, আর সেটা নিয়েই আজকের গল্প, দ্য হরিবল ডেথ অফ নাভার কিং। নাভার হচ্ছে একটা জায়গার নাম। এবার আমরা গল্পটা শুরু করছি। সম্পূর্ণ গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলোর এক্সপ্লানেশন দিয়ে আমরা গল্পটা বলবো। এই এক্সপ্লানেশনগুলো নিশ্চয়ই তোমাদের ইংলিশ রাইটিং স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে সমস্ত নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিত পেতে পারো। আর যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমরা গল্পটা স্টার্ট করছি। চার্লস নিকনেমড দ্য ব্যাড ওয়ান ফর হিজ ক্রুয়েল repression of a minor rebellion in Navarre. এইটুকু সেন্টেন্সটার মানে হচ্ছে, দেখো, নিকনেম হচ্ছে ডাকনামকে বলা হয়। এখানে নিকনেমড কথাটা বলে দেওয়া মানে কিন্তু একেবারেই বলা হচ্ছে যে যাকে বলা হতো, যাকে এই নামে ডাকা হতো, এই যে চার্লস যে রাজাটা ছিল, যাকে এই নামে ডাকা হতো, দ্য ব্যাড ওয়ান, খারাপ একজন বলে নাম দেওয়া হয়েছিল। কিসের জন্য না? ফর হিজ ক্রুয়েল রিপ্রেশন মানে নিপীড়ন, মানে দমন করা আর কি। তো তার নিষ্ঠুরভাবে দমন করা অফ এ মাইনর রেভেলিয়ন, একটা ছোট বিদ্রোহকে দমন করার জন্য ইন নাভার হচ্ছে একটা জায়গার নাম। এবং তার সঙ্গেই দেখো জুড়ে দেওয়া আছে ওয়াজ বোর্ন অন। এই যে ওয়াজটা কার সাথে জুড়ে আছে? এই যে ওয়াজটা চার্লস যে রাজাটা তার সাথে জুড়ে আছে। মানে এই ওয়াজটা দিয়ে একে বোঝানো হচ্ছে, যে চার্লসকে বোঝানো হচ্ছে। তাহলে এই রাজাটা জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বোর্ন, একেবারে এখান থেকে টানা হয়েছে, পুরো সেন্টেন্সটা বড় করেই বলে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে একেবারে টানা হয়েছে, ওয়াজ বোর্ন অন October 10th 1332 অ্যাট এভরু ইন ফ্রান্স। এই রাজাটা জন্মগ্রহণ করেছিলেন অক্টোবর 10-এ 1332 সালে। কোথায় না? এভরু। উচ্চারণটা হচ্ছে এভরু ইন ফ্রান্স। ফ্রান্স হচ্ছে একটা ইউরোপের একটা দেশ, ইউরোপ মহাদেশের মধ্যে একটা বড় দেশ হচ্ছে ফ্রান্স, এবং সেইখানেই ফ্রান্সে একটা ছোট জায়গার নাম ছিল এভরু। তাহলে সেখানে এই রাজাটা জন্মগ্রহণ করেছিলেন। Charles died on the 1st January 1387, and his particularly horrific death became famous throughout Europe mostly. এই যে চার্লস নামের রাজাটা, দেখো সেন্টেন্সটা অনেক বড় করে জুড়ে দেওয়া আছে। এই যে চার্লস নামের যে রাজাটা, তিনি ডায়েড মানে মারা গিয়েছিলেন এই তারিখে, 1st January 1387 মারা গিয়েছিলেন। এবং তার যে অ্যান্ড হিজ পার্টিকুলারলি হরিফিক ডেথ, এখানে হরিফিক কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর। তার বিশেষভাবে যে ভয়ঙ্কর মৃত্যুটা হয়েছিল সেটা বিকেম ফেমাস, সেই মৃত্যুটা ফেমাস হয়ে গিয়েছিল, মানে বিখ্যাত হয়ে গিয়েছিল থ্রু আউট ইউরোপ, সারা ইউরোপ মহাদেশ জুড়ে। মোস্টলি বিকজ, বিশেষভাবে এই কারণে। দেখো মোস্টলি বিকজ, এই বিকজ কথাটা একটা কনজাংশন, এই বিকজ দিয়ে আবার তার পরের পার্টটা কিন্তু জোড়া হয়েছে এখানে। বিকজ ইট ওয়াজ কনসিডার্ড বাই মেনি অ্যাজ ডিভাইন জাস্টিস। কারণ অনেকের দ্বারা এটা কনসিডার করা হয়। এই যে ইট ওয়াজ কনসিডার্ড মানে এটা কনসিডার করা হতো, এটা কিন্তু ভয়েস চেঞ্জে আছে, মানে এটা প্যাসিভ ভয়েস আছে। এটা বিবেচনা করা হতো অনেকের দ্বারা বাই মেনি অ্যাজ ডিভাইন জাস্টিস। এই যে ডিভাইন জাস্টিস কথাটার মানে হচ্ছে ঐশ্বরিক বিচার। তাহলে অনেকের দ্বারা তার যে এই অস্বাভাবিক মৃত্যুটা, এই যে হরিফিক ডেথ যেটা, সেটাকে একটা ঐশ্বরিক বিচার বলে মনে করা হতো অনেকের দ্বারাই। বলা আছে, when Charles became ill, his physician ordered him to be wrapped head to toe in brandy-soaked clothes. দেখো এটা একটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে। দেখো when Charles became ill, যখন চার্লস অসুস্থ হলো। আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, একটা বা একের বেশি। তাহলে দেখো এখানে বলা আছে এই একটা ভাগ সেন্টেন্সটাতে, ওয়েন চার্লস বিকেম ইল, যখন চার্লস রাজাটা অসুস্থ হয়েছিল। দেখো তার পরের পার্টটা কি বলা আছে, হিজ ফিজিশিয়ান অর্ডার্ড হিম টু বি র্যাপড হেড টু টো। তার যে ফিজিশিয়ান মানে তার যে চিকিৎসক, সেটাকে তিনি অর্ডার করেছিলেন টু বি র্যাপড। এই যে টু বি র্যাপড কথাটা কিন্তু এখানে মেইন ভার্ব নয়, এটা কিন্তু ফিনিট ভার্ব নয়। টু বি দিয়ে করা আছে, এটা কিন্তু নন ফিনিট ভার্ব একটা। কিন্তু ফিনিট ভার্ব হচ্ছে এখানে একটা, আমরা জানি যে একটা প্রিন্সিপাল ক্লজ একটা ফিনিট ভার্ব থাকবে। তাহলে ফিজিশিয়ান এই যে তিনি যে অর্ডার করেছিলেন, এই অর্ডারটা এখানে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব। আর এই যে টু বি দেখা যাচ্ছে এই ভার্বটা, এই টু বি ভার্বটা কিন্তু একটা ইনফিনিট ভার্ব বলা যেতে পারে। তাহলে টু বি র্যাপড মানে ফিজিশিয়ানটা অর্ডার করেছিল তাকে জড়িয়ে দিতে, সম্পূর্ণ আবৃত করে দিতে। এটা কিন্তু ভয়েসে আছে, টু বি র্যাপড মানে করে দিতে,
এখানে টু বি দিয়ে করা আছে, আর বি এর পরে আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হয়। সুতরাং টু বি র্যাপড হেড টু টো মানে মাথা থেকে পা অবধি, টো মানে পায়ের নিচের অংশটাকে বলা হয়, পায়ের সামনের দিকে একেবারে নিচের অংশটা, তাহলে মাথা থেকে পা অবধি তাকে চাদর দিয়ে আবৃত করে দিতে তিনি অর্ডার করেছিলেন ফিজিশিয়ানটা বা চিকিৎসকটা ইন ব্র্যান্ডি সোকড ক্লোথস, মানে ব্র্যান্ডি দ্বারা ভেজানো, মদ বা ব্র্যান্ডি দ্বারা ভেজানো যে কাপড় তাইতে। এখানে দেখো ব্র্যান্ডি সোকড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, এটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে। আর ক্লোজ, এই যে কথাটা ক্লোজ কথাটা কিন্তু এখানে একটা নাউন। তাহলে আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং ব্র্যান্ডি সোকড দ্বারা বোঝানো হয়েছে যে ব্র্যান্ডি দ্বারা সিক্ত বা ভিজে ক্লোথস কাপড়, তাই দিয়ে তাকে আবৃত করে দিতে বলা হয়েছিল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে রাজা রয়েছে এবং তাকে যেভাবে অসুস্থ অবস্থা রয়েছে, এবং তাকে এই রাজাকে এইভাবে চিকিৎসক বলেছিলেন যে এইভাবে চিকিৎসা করতে ব্র্যান্ডি সোকড বা ব্র্যান্ডি দ্বারা সিক্ত বা ভিজে একটা কাপড়ে জড়িয়ে যেন তাকে রাখা হয়। When the nurse finished the wrapping, she had to cut off the excess fabric, but she didn't want to use the scissors. এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। দেখো, ওয়েন দ্য নার্স ফিনিশড দ্য র্যাপিং, যখন নার্স মানে সেবিকা, যে সে সেবিকা যখন এই জড়িয়ে দেওয়াটা কমপ্লিট করে ফেললো, ফিনিশড দ্য র্যাপিং, এই র্যাপিং দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে। সুতরাং এটা আমরা ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করে সেটা একটা নাউনের মতো কাজ করে, সেটাকে আমরা বলি জেরান্ড। তাহলে এই র্যাপিং কথাটা এখানে একটা কিন্তু জেরান্ড হিসেবে কাজ করছে। তাহলে নার্স যখন এই আবৃত করার কাজটা সম্পন্ন করে ফেললো, শি হ্যাড টু কাট অফ দ্য এক্সেস ফ্যাব্রিক। শি হ্যাড টু কাট অফ কথাটার মানে হচ্ছে তাকে কেটে ফেলতে হতো এক্সেস ফ্যাব্রিক। এখানে ফ্যাব্রিক্স মানে হচ্ছে যে চাদর বা বস্ত্র, সেটাকে বলা হচ্ছে। তাহলে বাড়তি যে বস্ত্রটা সেটা তাকে কেটে ফেলতে হতো। তারপরে দেখো আবার বার্ড দিয়ে জোড়া হয়েছে কথাটা, বাট শি ডিডন্ট ওয়ান্ট। এখানে ডিডন্ট মানে হচ্ছে ডিড নট, এটা শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। বাট শি ডিডন্ট ওয়ান্ট টু ইউজ সিজার্স। আচ্ছা, সিজার্স মানে এখানে কাঁচি। তো সিজার্স কিন্তু একটাই ফর্ম হয়, সিজার্সই বলি। একটা কাঁচি হোক আর 100টা কাঁচি হোক, আমরা কিন্তু সিজার্স সিঙ্গুলার বা প্লুরাল, এই সিজার্স এই কথাটাই প্লুরাল এরকমভাবেই ব্যবহার হয়। তাহলে বাট শি ডিডন্ট ওয়ান্ট টু ইউজ সিজার্স, কিন্তু তিনি মানে নার্সটা কাঁচি ব্যবহার করতে চায়নি। কেন চায়নি তার পরে কারণটা বলা হচ্ছে, শি ওয়াজ অ্যাফ্রেইড দ্যাট শি মাইট হার্ট দ্য কিং। তিনি ভীত ছিলেন যে তিনি ওই রাজাটাকে আঘাত দিতে পারেন যদি কাঁচি ব্যবহার করা হয়, মানে রাজাটার আঘাত লাগতে পারে আর কি। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস দেখার আছে। দেখো, এই যে পার্টটা আছে, শি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট শি মাইট হার্ট দ্য কিং, এই যে কথাটা, এই কথাটা কিন্তু একটা নাউন ক্লজ দিয়ে জোড়া হয়েছে। নাউন ক্লজ কোনটা? এই যে এইটা, দ্যাট শি মাইট হার্ট দ্য কিং। এইটুকুন পার্ট যে, এই যে দ্যাট থেকে শুরু করে এই যে এতটা, এটা কিন্তু একটা নাউন ক্লজ দিয়ে জোড়া হয়েছে। আচ্ছা, এটা কিভাবে নাউন ক্লজ হলো? দেখো, আমরা জানি নাউন ক্লজের একটা কন্ডিশন হচ্ছে যে অবজেক্ট টু এ প্রিপোজিশন, মানে নাউন ক্লজ যেটা সেটা প্রিপোজিশনের অবজেক্ট হবে। কিন্তু দেখো, শি ওয়াজ অ্যাফ্রেড, এখন কিন্তু তোমরা অ্যাফ্রেড অফ এটাকে কনসিডার করবে না। শি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট শি মাইট হার্ট দ্য কিং। এইখানে কিন্তু এই যে অফ, অ্যাফ্রেড অফ, এই অফ কথাটা কিন্তু মিসিং আছে। এটা কিন্তু এই যে দ্যাট থেকে যে বাকি কিং অবধি কথাটা, এটা কিন্তু একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেই কাজ করছে, কিন্তু অফটা দেখানো নেই, মানে অফটা মিসিং আছে। তাই এখানে এটা কিন্তু একটা নাউন ক্লজ, এই যুক্তিতে এটা একটা নাউন ক্লজ দিয়ে জোড়া হয়েছে এই সেন্টেন্সটাকে। তারপর শি ইউজড এ ক্যান্ডেল টু বার্ন অফ দ্য এন্ড হুইচ ইমিডিয়েটলি সেট ফায়ার টু দ্য হোল ক্লথ। এই কথাটার মানে হচ্ছে শি ইউজড এ ক্যান্ডেল টু বার্ন অফ দ্য এন্ড, মানে ওই যে চাদরের শেষটুকু পার্ট পুড়িয়ে ফেলার জন্য তিনি একটা, মানে নার্সটা একটা মোমবাতি ইউজ করলেন। বার্ন অফ কথাটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, মনে রাখবে। বার্ন অফ কথাটা মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। তাহলে তিনি একটা মোমবাতি ইউজ করলেন। দেখো তারপরে কি বলা হচ্ছে, হুইচ ইমিডিয়েটলি সেট ফায়ার টু দ্য হোল ক্লথ। এই হুইচ থেকে কিন্তু একটা পার্ট, এই হুইচ থেকে একটা ক্লজ আছে, হুইচ ইমিডিয়েটলি সেট ফায়ার টু দ্য হোল ক্লথ। এই পার্টটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমরা করতে পারি হুইচ। এই হুইচ দ্বারা কাকে মেনশন করা হচ্ছে? এই যে ক্যান্ডেলটাকে মেনশন করা হচ্ছে। ক্যান্ডেলটা এখানে একটা অ্যান্টিসিডেন্ট। আমরা জানি যে কোনো প্রোনাউন যখন, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন যখন কোনো একটা নাউনকে বোঝায়, তখন সেই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। সুতরাং ক্যান্ডেল দ্বারা বোঝাচ্ছে, এই হুইচ কথাটা ক্যান্ডেলকে বোঝাচ্ছে।
তাহলে ক্যান্ডেলটা এখানে একটা অ্যান্টিসিডেন্ট। আর এই পুরো কথাটা এই যে শি ইউজ টু থেকে একেবারে হোল ক্লোজ অব্দি এই কথাটা পুরো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো শি ইউজড এ ক্যান্ডেল টু বার্ন অফ দ্য এন্ড, এইটা আমরা বলতে পারি প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ। আর বাকি হুইচ থেকে বাকিটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হুইচ দিয়ে জোড়া হয়েছে, মানে এই হুইচ থেকে এই যে বাকি পার্টটা, সেই পার্টটার মানে প্রকাশ করার জন্য কিন্তু আমার প্রথম পার্টটা লাগছে শি থেকে এই এন্ড অব্দি দরকার লাগছে। সুতরাং এই যে হুইচ থেকে এই যে বাকি পার্টটা সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দ্য কিং বার্ন টু ডেথ ইন হিজ প্যালেস, রাজাটা তার রাজপ্রাসাদেই পুড়ে মারা গেলেন। তোমরা এই ওয়ার্ডটাকে নোট করে নিতে পারো, অন্য জায়গায় ব্যবহার করতে পারো। দেখো বার্ন টু ডেথ মানে পুড়ে মারা গেলেন। তো এটা ছিল আজকের ছোট গল্প চার্লসের মৃত্যু সম্পর্কে। আশা করি এই সেন্টেন্সের এক্সপ্লেনেশনগুলো এবং যে ওয়ার্ড নোটসগুলো, সেই ওয়ার্ড নোটসগুলো, স্টক অফ ওয়ার্ডসগুলো নিশ্চয়ই তোমাদের আরও রাইটিং লিখতে অনেক সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভসদের। আর অবশ্যই কমেন্টে জানিও যে কী ধরনের রাইটিং তোমাদের লাগবে। আমরা ঠিক সে ধরনের রাইটিংগুলোই তোমাদের সুবিধার জন্য দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।